কথাটা বলে ইয়াসির দু পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে হাঁটা ধরলো বিপরীত পথ ধরে। এখানকার কাজ আপাতত শেষ, কিন্তু ইয়াসির হয়তো এটা জানতো না শুধু এখানে এসেছিলই প্ল্যান করে। আর পুলিশরাও ছিল ফেক। প্ল্যান ছিল ইগরকে থার্ড ডিগ্রি দিয়ে আরো কিছু কথা বের করার, কিন্তু হলো না। হলোই না যখন, তখন আফসোস করে লাভ নেই। তাছাড়া মানুষের জন্য কষ্ট পেলেও অমানুষের জন্য শোক পালন করার প্রশ্নই আসে না। ইগরের ঘটনা জানার জন্য রুবাব কল দেয় শুদ্ধকে। শুধু সেখানে একা যাওয়ায় রুবাব সায়ন চিন্তাতে ছিল। তাদের চিন্তা দ্বিগুণ হলো যখন শুদ্ধ কল ধরছে না। কয়েকবার কল করার পর কল রিসিভ হলে ফোনের ডিসপ্লেতে শুদ্ধের মুখটা ভেসে ওঠে। শুদ্ধ শাওয়ার নিয়ে এসেছে শুদ্ধ। তাকে দেখে রুবাব বলল, কাজ হয়েছে? হুম। খোসা? গায়েব। আলহামদুলিল্লাহ। রুবাব আলহামদুলিল্লাহ বলায় সায়ন ভ্রুজোরা কুঁচকে তাকায়। বলে, ওই শালা, তোর শ্বশুর মারা গিয়েছে আলহামদুলিল্লাহ বলিস কোন হোসে? কান্না কর, 2 মিনিট মন খারাপ করে থাক। জাতের শ্বশুর হলে কান্না করতাম, কিন্তু ওটা ছিল অজাতের শ্বশুর। অবশেষে পথের কাঁটা সরে গেল, ভেবেই খুশি লাগছে। তবুও মন খারাপ কর। এই শুদ্ধ, তুইও কর। সায়নের কথা শুনে শুদ্ধ মাথা মুছতে মুছতে জবাব দেয়, তোমরা শুরু করো, আমি খেয়ে শেষ ওকে জয়েন হচ্ছি। আচ্ছা। এই নিয়ে কথা বলতে বলতে শুদ্ধ অন্য প্রসঙ্গে কথা উঠায়। তার কথায় রুবাব আর সায়ন হো হো করে হেসে ফেলে। এরপর প্রসঙ্গ এলো তিন ভাইয়ের বিয়ের অনুষ্ঠান নিয়ে। বিয়ের কার্ড ছাপাতে দেওয়া হয়ে গেছে। কার্ডটা নাকি ভীষণ সুন্দর। কার্ডের ডিজাইন সিলেক্ট করেছে সিতারা চৌধুরী। শাহাদাত চৌধুরী আগামী মাসে ছুটিতে আসবে, তখনই শুভ কাজ সম্পন্ন করা হবে। অথচ এখন থেকে বাড়িতে বিয়ের তোড়জোড় লেগে গেছে। বোনেরা কে কি করবে, কে কি পড়বে সেটারও প্ল্যান হয়ে গেছে। এমন আরো কিছু কিছু ব্যাপারে কথা বলতে বলতেই তিন ভাই খুব হাসলো, মজা করলো। এরপর কল কেটে দেয়। শুধু খেয়ে পুনরায় বের হয়, কারণ যাদের দিয়ে কাজটা করিয়েছে তাদেরও পাকাপোক্ত একটা ব্যবস্থা করে যেতে হবে। নয়তো এখান থেকে আবার ঝামেলার ডালপালা গজাবে। এই ভুল তো বারবার করা যাবে না। অতঃপর আরো কিছু জরুরি কাজ সেরে পরের দিনই শুধু সিঙ্গাপুর ফিরল। রুবাব ঐশ্বর্যকে নিয়ে চেক আপ করিয়ে আনায় আরেকবার। ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে রাখলো। শতরূপা চৌধুরীকে নিয়ে টুকটাক শপিংও সারে। বাড়িতে ছোট ভাই বোনরা আছে, তাদের জন্য কিছু নিতে হবে। বাড়িতে পা দিলেই ধরবে কি এনেছো জানার জন্য। এটা কেনাকাটার কাজে শুদ্ধকে আর টানেনি কেউ, কারণ এখানে আসার পর থেকে বিশ্রাম পায়নি ছেলেটা। এসে খেয়ে ঘুমোচ্ছে। আগামীকাল তাদের ফ্লাইট। একটানা বাইরে থেকে দেশের জন্য সবারই মনটা আকুপাকু করছে। শারাফাত চৌধুরী জানিয়েছেন বাড়িতেই যেন ওঠে। ভাইয়ের মুখের উপর শতরূপা কিছুই বলেনি। দেখতে দেখতে সময়টা কাটতে লাগলো নিজের মতো। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতেই রাতটা পার হয়। পরের দিন সকাল হয়। দুপুরটা পেরিয়ে বিকেলে রেডি হয়ে সকলে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হয়। আগের প্রতি সপ্তাহে 4 দিন করে একজন মহিলা আসতো সাম্য সৃজনকে পড়াতে। উনি একটা স্কুলের ইংলিশ টিচার, নাম সুলতানা। উনি নিজেও পড়াশোনার পাশাপাশি শিক্ষকতা করেন। বলা বাহুল্য ভালো পড়ানো। সাম্য সৃজনের সাথে বর্তমানে শীতলকেও পড়াচ্ছেন। ইংলিশ সাবজেক্টটাই পড়ে শীতল। শীতলকে পড়ার চক্করে ফেলে গেছে শুদ্ধ। আগে বিকেলে কত সুন্দর ঘুরে বেড়াতো, সাইকেল চালাতো, গাছে উঠে ফল পাকড়া পেরে খেত। আহা, সে দিনগুলো কত সুন্দর ছিল। আর এখন বিকেল হলে বই খাতা নিয়ে বসে পড়তে হয়। তবে আজ অনেকক্ষণ অপেক্ষা করেও ম্যাম আসছে না। তাই তিনজন মিলে শুয়ে বসে চিৎকার হয়ে গল্প করেই সময় কাটায়। আজকে পড়া নেই, তাই তিনজনই খুশিতে হৈ হৈ করে বেড়াচ্ছে। অনেকদিন পর শীতল গাছে উঠে পেয়ারা, তেঁতুল, আমড়া পেড়ে মাখামাখি করে খাচ্ছে। পুরো বাগানে কিছুক্ষণ তার সাইকেল চালাতো। সন্ধ্যার আজানের পর তার উস্কো খুস্কো চুল দেখে সিমিন বকতে শুরু করলো। শীতল মায়ের বকা শুনে ফুল ও রানীর হয়ে মুখ ফুলিয়ে তেল নিয়ে বসলো সিতারার কাছে। চুলে তেল দিতে একদমই ইচ্ছে করে না, কেমন মরা মরা লাগে। সিতারা ড্রয়িং রুমে বসে যত্ন করে শীতলের লম্বা চুলে তেল দিয়ে দুপাশে দুটো বেনুনি করে দেয়। তাকে দেখে স্বর্ণও বসে। শখ পড়ছিল, তাকেও ধরে চুলে তেল দিয়ে চুল বেঁধে দেন সিতারা। এরপর সন্ধ্যার নাস্তা সেরে শুদ্ধের রুমে গিয়ে বিছানায় কতক্ষণ গড়াগড়ি খেলো। নিজের ফোন চেক করে দেখলো শুদ্ধের মেসেজ এসেছে। রুমে যেন পাই। মেসেজটা নিয়ে কিছুক্ষণ গবেষণা করে বুঝলো মহারাজ তার মানে বাড়ি ফিরছে। তবুও শিওর হওয়ার জন্য ছুটতে ছুটতে গেল সিতারার কাছে।
কোনো মতে আকাশ সমান আনন্দটুকু গোপন করে সিঁড়ির কাছেই দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, বড় মা, রুবাব ভাইয়া কি দেশে ফিরেছে? হ্যাঁ। কবে? সবাই আসছে? কবে? আচ্ছা। কথাটা বলে শীতল সিঁড়ি থেকে সরে নেচে উঠল। ইস, এত খুশি লাগছে কেন, লজ্জাও লাগছে। মহারাজ আসছেন তাহলে। 3 সপ্তাহের নামে কতগুলো দিন সে বাড়িতে নেই, কতদিন ছুঁয়ে দেখেনি। দেশের বাইরে গিয়ে যেন ভুলেই বসেছে তারও একটা বউ আছে। বউটা তাকে খুব মিস করে। ঘুমের ঘোরে বিছানা হাতড়ে না পেলে ফুপিয়ে কাঁদে। তার বেলায় লবণঙ্গা, অথচ নিজের বেলা 16 আনা। বুঝেনি তো ওস্তাদ সে। নয়তো কি, ফেরার আগে ঠিকই হুমকি দিয়ে রেখেছে, রুমে যেন পায়। বললেই হবে নাকি? এসব নানান কথা ভাবতে ভাবতে লাজুক হাসল। গাল দুটো লাল হয়ে উঠল একরাশ লজ্জায়। প্রবাসীর বউদের আনন্দটুকু আজ উপলব্ধি করতে পারছে সে। হে আনন্দটুকু যেন ঈদের সামিল। এসব ভেবে লাজুক হেসে দুহাতে মুখ ঢাকতেই যাবে, তখনই দেখে স্বর্ণ রুমের দরজায় দাঁড়িয়ে আছে। তাকে দেখে হাসি চওড়া হলো শীতলের। দ্রুত গিয়ে স্বর্ণকে বলল, আপু, রুবাব ভাইয়া আসছে। বোনের মুখ দেখে বহু কষ্টে হাসি আটকায় স্বর্ণ। জবাব দিল, হুম, সঙ্গে শুদ্ধ ভাইও। শীতল হঠাৎ মুখটা থমথমে করে অন্যদিকে তাকিয়ে বলল। কারো খোঁজ নিতে আমার বইয়েই গেছে। কথাটা বলে শীতল নিজের রুমে ঢুকে যায়। আর তাকে যেতে দেখে স্বর্ণ হেসে ফেলে। যার আগমনে তার চঞ্চলতা বেড়ে গেছে, লজ্জা পাচ্ছে, ঠোঁটে মিটি মিটি হাসি ভেসে উঠছে। তার খোঁজ নিতে নাকি বয়েই গেছে, ভাবা যায়? আপনাকে আমি স্বামী হিসাবে মানি না, ছুবেন না আমায়। আপনার ছোঁয়া লাগলে গা গুলিয়ে আসে আমার, ঘৃণা হয়। আপনি আস্ত একটা জানোয়ার। চিৎকার করে বলা কিয়ারার কথা শুনে বুড়াকের মধ্যে কোনো ভাবান্তর দেখা দিল না। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কান খুঁচিয়ে নেয়। হাতের জ্বলন্ত সিগারেটে কয়েকটা টান মেরে ট্রেতে ঘষে নিল। তারপর চট করে উঠে গায়ের শার্টটা খুলে ছুঁড়ে মারে রুমের এক কোণে। প্যান্টের বেল্টটাও ছুঁড়ে মারে আরেক দিকে। তার মনোভাব বুঝে কিয়ারা পালাতে গেলে বুড়াক তাকে ধরে ফেলে। ফিচেল হেসে কানে কানে বলে, লুকোচুরি পরে খেলবো ডার্লিং, আগে আদর আদর খেলার পর্বটা শেষ করি। আমরা হলাম ভিলেনের জাত, জোর করা ছিনিয়ে নেওয়া হচ্ছে আমাদের ধর্ম। ভালো মানুষই আমাদের রক্তেও নেই। আমার ছোঁয়াতে গা গুলালে বমি করো, সমস্যা নেই। সত্যি বলতে তোমার বমির কারণ হতে পেরে বরং ভালোই লাগবে আমার। যেতে দিন না আমায়। কেন করছেন এমন? ভালো লাগে তাই। আমি তো আপনাকে চিনতামও না। তবে আমি চিনতাম। শীতলের কাছের মানুষের সন্ধান করতে গিয়ে তোমায় পেয়েছি। কবুল যখন বলেছ, এভাবেই নিজেকে মানিয়ে নাও। পারলে কনসিভ করো, বাবা ডাক শোনাও, নিজের সংসার সাজাও, তবে মুক্তি পাবে। কথাটা বলে কিয়ারাকে ধাক্কা দিয়ে বিছানায় ছুঁড়ে পুরুষালী শক্ত দেহের ভার ছেড়ে দেয় বুড়াক। ধীরে ধীরে গাঢ় থেকে গাঢ়তর হলো স্পর্শ। অসহায় কিয়ারা শব্দ করে কাঁদতে লাগলো। মনের মিল না থাকলেও বরের ছোঁয়াও বোধ হয় বিষের মতো লাগে। ঘৃণা হয়। বুড়াক যখন তার পোশাক খুলতে ব্যস্ত, তখনও নিজেকে বাঁচাতে কিল ঘুষি খামচি আঁচড় কেটে নিজের বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালায়। কারণ সুরে করুণ সুরে বারবার ডাকলো তার প্রিয় বাবাকে, ডাকলো মমতাময়ী মাকে। অশ্রুভেজা চোখেও ভাসলো মন কোঠরিতে লুকিয়ে রাখা প্রিয় পুরুষের মুখ। দুর্ভাগ্যবশত কেউ শুনল না বিধায় বাঁচাতেও এলো না। প্রতিবারের মতো এবারও ছাড়া পেল না সে। মনের দখল না পেলেও জোরপূর্বক শরীরের দখল ঠিকই আদায় করে নিল। পুরুষত্বের জোর দেখিয়ে নিজের কাজ সেরে পাশে শুয়ে পড়ে বুড়াক। ক্লান্ত দেহে ঘুমিয়েও পড়ল কিছুক্ষণের মধ্যে। কিয়ারা নীরবে চোখের জল ফেলতে ফেলতেই কষতে লাগলো নিজের হিসাব। তবে আজ সে মানতে বাধ্য, যারা সুইসাইড করে তারা সত্যিই সাহসী। নয়তো কি পারে তারা? সে তো পারে না। সে তো ভীতু, কতবার মরতে গিয়েও পারেনি। অথচ এভাবে বন্দিনী জীবনে বাঁচতেও তার ভয়, আবার মরতেও। পরের দিন সকালে মিষ্টি একটা সকালের সূচনা হয়। রোজকার মতো চৌধুরী গিন্নিরা রান্নাঘরে ব্যস্ত। শীতল সিমিনের রুমে এখনো ঘুমোচ্ছে। গতরাতে খাবার খেয়ে মায়ের রুমেই শুয়ে বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। সেখানে শুয়ে ফোন টিপতে টিপতে ঘুমিয়ে পড়েছে। ঘুম ভেঙেছে ফজরের আজানের অনেক পরে। তখনই উঠে নিজের রুমে ফ্রেশ হয়ে একবার শুদ্ধের রুমে উকি মেরে দেখে শুদ্ধ রুমে নেই। বিছানা ফাঁকা।
তার মানে হাঁটতে বেরিয়েছে, তার দেখা পেতেই নিচে থাকতে হবে। ফাঁকা রুমে একা পেলে তাকে পানিশমেন্ট দিবেই দিবে। কথাটা ভেবে সে ধীরে সুস্থে নিচে নামলো। বাগানে কিছুক্ষণ হাঁটলো, তবুও শুদ্ধ আসছে না দেখে রান্নাঘরে গেল। মা চাচিদের ব্যস্ত হাতে কাজ করতে দেখে পুনরায় ড্রয়িং রুমের দিকে যেতেই শুদ্ধের মুখোমুখি হলো, চোখাচোখিও হলো। শুধু রান্নাঘরে মা চাচিদের দেখে পাশ কাটিয়ে যেতে যেতে নিচু স্বরে বলল, রুমে আসুন মিসেস শোয়েব, এক্ষুনি। হঠাৎ তাকে আপনি সম্বোধন করায় চোখ বড় বড় করে তাকায় শীতল। এত সম্মান হজম হলো না, তাই শুদ্ধের দেখা দেখি সেও ফিসফিস করেই বলল। কেন? শুদ্ধ ফিচেল হেসে বলল, মিষ্টি খেতে। কথাটা শুনে ঘটনা বুঝতে বাকি রইল না তার। তবে সকালবেলা শুদ্ধকে জ্বালানোর সুযোগ হাতছাড়া করলো না সে। মুহূর্তে শয়তানি বুদ্ধি খেলে গেল তার মাথায়। শুদ্ধের পেছন পেছন সিঁড়ি অবধি গিয়ে লাজুক মুখে বলে, স্বামী, বলছিলাম যে বিয়ে হয়েছে অনেক দিনই তো হলো, বাপের বাড়ি যাওয়া হয়নি, মনটাও খুব একটা ভালো নেই। যদি 5 কেজি কিনে দিতেন ঘুরে আসতাম। কদিন ধরে পিঠে মার পড়ে, তাই না? রুমে চল মিষ্টি নিতে। সায়েন্টিস্টকে বিয়ে করেছি, তার এত টাকা, মিষ্টি ছাড়া বাপের বাড়ি গেলে কেমন দেখায় না? আপনি বরং মিষ্টিটাই এখানেই দিয়ে দেন। তার শয়তানি মতিগতি বুঝে শুদ্ধ এবার প্রচন্ড বিরক্ত হলো। রাতে ফিরে শীতলকে রুমে না পেয়ে রেগে আছে যদিও, এখন আবার সকাল সকাল জ্বালাতে শুরু করেছে। তবে রান্নাঘরে মা চাচিদেরকে দেখে কিছু বলতেও পারছে না, তবুও ধমকে বলল। সকালবেলা পড়তে বসা যায় না? এখানে কি, যা পড়তে বস। সিঁড়ির কাছে ওদের ঝগড়া দেখে সীতারা খেয়াল করলেন। তিনি সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে ছাড়াতেই বলল। পালানোর পথ পেয়ে শীতল সীতারার কাছে গিয়ে মলিন মুখে বলল, বড়মা, তোমার ছেলেকে মিষ্টি কিনে দিতে বলো। বাপের বাড়ি বেড়াতে যাব, নতুন নতুন বিয়ে হয়েছে, খালি হাতে যাওয়া যায় নাকি? মান সম্মানের একটা ব্যাপার না? কথাটা শুনে সিমিন পরোটা বেলতে বেলতে থেমে গেলেন। শুদ্ধের দিকে একবার তাকিয়ে পুনরায় তাকান শীতলের দিকে। না চাইতেও হেসে ফেললেন তিনি। ওনাকে হাসতে দেখে শুদ্ধ তাকালো তার দিকে। মুখে না বলেও ওনার হাসির মানে শুধু ঠিকই বুঝল। বাধা দিয়েছিলাম বলে ভিলেন বানিয়েছিলে না? বেশ হয়েছে, পাজি মেয়েকে করো বিয়ে, আরও করো, আর সারা জীবন জ্বলতে থাকো। শুদ্ধ আর দাঁড়ালোই না, গটগট করে সিঁড়ি বেয়ে রুমের দিকে হাঁটা ধরলো। তবে তার কানে ঠিকই পৌঁছায় মা চাচিদের খিলখিল হাসির শব্দ। সেও বোধহয় মুচকি হাসলো। অতঃপর শাওয়ার নিয়ে বের হতেই দেখে রুমের দুষ্ট মালকিন এসে হাজির, হাতে কফির মগ। সে তোয়ালে মেলে দিয়ে হাত বাড়িয়ে মগটা নিয়ে সেন্টার টেবিলের উপর শব্দ করে রেখে দেয়। তারপর 2 কদম এগিয়ে বিনা বাক্যে শীতলকে বাহু ধরে জড়িয়ে দাঁড়ায়। কতদিন পর, মনে হচ্ছিল এক একটা দিন নয় বছর কাটাচ্ছে সে। বুকটাও যেন খা খা করা শূন্য মরুভূমিতে পরিণত হয়েছে। এটুকু দেহের মেয়েটা দেশের বাইরে গিয়েও তাকে শান্তি দেয়নি। চারিদিকে সবই ছিল, অথচ শান্তি ছিল না। কেমন শূন্যতা ভাব। এখন যেমন শান্তিতে বুক ভরে গেছে, এই শান্তিটাই খুঁজে মরছিল এতদিন। ভেতরে ভেতরে পাগল প্রায় হয়ে উঠেছিল এই ছোঁয়াটুকু পাওয়ার জন্য। শীতলের কম্পিত হাতটাও তখন উঠে এসেছে শুদ্ধের পিঠে। তখন হাতের বাঁধনটা দ্বিগুণ শক্ত করে বুকের সাথে পিষে ফেলার পরিকল্পনা করলো, যেন বুকের মালিক। ব্যথা পেলেও শীতল চুপ করে রইল। ঠোঁটে লাজুক হাসি, চোখে একরাশ খুশি। এত ভালো লাগা আনন্দ কখনোই লাগেনি, বিশেষ করে এই মানুষটার আগমনে। আগে বহুবার দেশের বাইরে গেছে, এমনটা লাগেনি। তবে কি বৈধ সম্পর্কের টান এটা, নাকি তীব্র ভালোবাসার ফল? তাকে চুপ থাকতে দেখে সেভাবে দাঁড়িয়ে শুদ্ধ বলল, এইভাবে চেপে ধরে মেরে ফেলি? আপনার বুকে মাথা রেখে যদি মরতে পারি, তবে আমার মরণ সই। এভাবে চেপে ধরে মেরে ফেলি? আপনার বুকে মাথা রেখে যদি মরতে পারি, তবে আমার মরণ সই। মুখস্থ করে এসেছিস? কি? প্রেম মাখানো রসালো উক্তি যুক্তি। ওসব আগে মুখস্থ করার লাগতো, এখন আর লাগে না। কেন লাগে না? শীতল জবাব দিল না। তবে সে হাতের বাঁধন শক্ত করল। শক্ত বাঁধনে কিছু বোঝাতে চাইল। শুদ্ধের ঠোঁটের কোণে মৃদু হাসি, বুকে শান্তি, মনে অন্যরকম তৃপ্তি। এই হাসি যে প্রাপ্তির হাসি তা বলার অপেক্ষা রাখে না। যে মেয়েটা এতদিন বোকামো করে ভালোবাসা শিখতে চেয়েছিল, তাকে ভালোবাসা চেনানোর আবদার করেছিল, আজ সেই নিগুড় ভালোবাসায় আক্রান্ত রোগী।
যে প্রতিশোধ নিতে তার দেহের রন্ধ্রে রন্ধ্রে তীব্র প্রেমের জীবাণু ছড়িয়ে দিতে চেয়েছিল। আজ তার দেহে একই প্রেমের জীবাণুর বসবাস। চঞ্চল অধৈর্য মেয়েটা তাকে সহ্য করতে পারত না। আজ সেই যেন তাকে চোখে হারায়। যে চাইতো না সে কখনো বাড়ি আসুক, সময়ের জাদু বলে আজ সেই তার অনুপস্থিতিতে কাঁদে। অপেক্ষা করে সে কখন বাড়ি ফিরবে, কাছে টানবে, বুকে জড়াবে তাকে, নরম স্পর্শে ছুঁয়ে দিবে। ছুঁয়ে দিলে আবার লজ্জায় নুয়ে পড়বে সে। কিছুদিন আগে বোকা বোকা কথা বলা মেয়েটা তার জন্য এই ইয়াসিরের মতো লোকের কাছে বুদ্ধি খাটিয়ে নিজেকে সেভ করার চেষ্টা করেছিল। বিপদে পড়ে ব্যাকুল সুরে বিশুদ্ধ পুরুষকেই মনে প্রাণে পাশে চেয়েছিল, তার বুকে ঠাঁই চেয়েছিল, বুকের ভেতর লুকিয়ে থাকতে চেয়েছিল। এমনকি তাকে বাঁচাতে ভীতু মেয়েটা দুঃসাহসিকভাবে নিজেও গুলির সামনে দাঁড়িয়েছিল, আহতও হয়েছিল। হসপিটালের বেডে শুয়ে অন্যের পুরুষের স্পর্শ মুছতে নিজে সম্পর্কের বৈধতা চেয়েছিল, তাও কেঁদে কেঁদে, ব্যাকুল সুরে জোর খাটিয়ে। অথচ এই মেয়েই রুবাব আর সায়নের কথায় মিথ্যে ভালোবাসার দাবি নিয়ে তার নামের কলঙ্ক মাখতে এসেছিল। কাঁপা কাঁপা গলায় বলেছিল, শুদ্ধ ভাই, আমি যদি আপনার নামে দু একটা কলঙ্ক মাখি, আপনি কি খুব রাগ করবেন? নিঃসন্দেহে চমৎকার আবদার, কিন্তু ভালোবাসার কলঙ্ক মাখা কি এতই সহজ? সেদিন ভীষণ রাগ হয়েছিল, তবে সঠিক সময়ে তার ব্যাঙাচি যে তাকে সবার সামনে চেয়েছে, দখল করে নিয়েছে জোর খাটিয়ে, অধিকার দেখিয়ে, বুঝিয়ে দিয়েছে সেও পারে। এখন যে তার বুকের বাঁ পাশে মাথা রেখে চুপটি করে দাঁড়িয়ে আছে, মুখখানা এমন যে কিচ্ছুটা জানে না, অথচ বাইরের দেশে গিয়ে একদণ্ড শান্তি দেয়নি। বুকের মধ্যে গেড়ে বসে খোঁচাতে চেয়েছিল, কখন এভাবে বুকে টেনে পারবে, এই আশায় ভেতরে ভেতরে অস্থির হয়ে যাচ্ছিল। এসব ভেবেই শুদ্ধ একবার তাকায় শীতলের দিকে। শীতল চোখ জোড়া বন্ধ করে কি ভাবছে কে জানে, তবে মুখে অদ্ভুত এক শান্তির ছাপ, ঠোঁটে খেলছে মিষ্টি হাসি। তাকে হাসতে দেখে শুদ্ধ তার মাথায় থুতনি ঠেকিয়ে আদুরি সুরে বলল, রাতে রুমে থাকতে বলেছিলাম না? হুম। তাহলে পেলাম না কেন? ডিনার সেরে রুমে আসার সময় আম্মু ডেকেছিল, গিয়ে দেখি আম্মু বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলছে। আমিও বাবার সাথে কিছুক্ষণ কথা বলে শুয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলাম। জেগেছি ফজরের আজানের অনেক পরে। তখন আসা হলো না কেন? এসেছিলাম, পাইনি, ততক্ষণে জগিংয়ে বেরিয়ে পড়েছিলেন। পুণ্যের কাজ করেছেন, আমাকে জায়গা রেখে বেয়াদবের মতো ঠিকই ঘুমিয়েছিস, কিন্তু আমার একটা ফোঁটাও ঘুমায়নি। এখন চলুন আপনাকে নিয়ে ঘুমাবো। কথাটা শুনে শীতল নিজেকে ছাড়িয়ে গ্লাফে দুপা পিছিয়ে যায়, বলে, নাস্তা তাহলে রুমে আনি, খেয়ে ঘুমান, একটু পরেই আমরা বের হব। আপনি উঠতে উঠতে ফিরে আসব। ফিরে আসবো মানে? কোথায় যাবি? পার্লারে, কদিন পরেই অনুষ্ঠান না, একটু ফেসিয়াল করব, চুল কাটবো, পেডিকিওর ম্যানিকিওর করব। ফেসিয়াল না করলে তো মেকআপ বসবে না ঠিকঠাক মতো। গিয়ে দেখেন আমি আপনার পিঠের উপরে ইচ্ছে মতো চেলাকাট ভাঙবো। মেকআপই করতে দেব না, আসছে আবার ফেসিয়াল টেসিয়ালের গীত নিয়ে। মানে কি? তাহলে কি আমি সাজবো না? বিবাহিত মেয়ের এত সাজগোজ কিসের? কথাটা শুনে শীতল বেশ বিরক্ত হয়। আগপিছ না ভেবে বেশ গর্ব করে বলল, মোটেও আমি বিবাহিত না, আমি পিওর সিঙ্গেল। ও আচ্ছা, আমার ল্যাবে সিসি ক্যামেরা আছে জানেন। এক রাতের কিছু মিছুর ফুটেজ আছে কিনা আসুন দুজনে মিলে একসাথে চেক করে দেখি। শীতলের মুখটা ফাটা বেলুনের মতো একেবারে চুপসে যায়। একরাশ লজ্জাও পেল, তবে সেটা প্রকাশ না করে খুটখাট করে এটা ওটা নাড়তে লাগলো। ঘুরে ঘুরে দেখতে লাগলো হাতে থাকা জিনিসপত্র। শীতল মুখ ভেঙচি দেয়, বারণ শুনলে তো সে বড় মাকে পটিয়ে ঠিক ম্যানেজ করে ফেলবে। তাই তর্কে না গিয়ে জানালার পর্দা সরাতে সরাতে বলল, আমার কিছু কিছু চাই। শুদ্ধ গ্লাসে পানি ঢালতে ঢালতে তাকায় একবার। অনুষ্ঠানের অজুহাতে আজ থেকে তার পকেট ফাঁকা করা যত রকমের ধান্দাবাজি করা যায় করবে এই মেয়ে। কোনো জবাব না পেয়ে শীতল ড্রেসিং টেবিলের উপরে থাকা টুকটাক জিনিসপত্র গুছাতে গুছাতে বলে, শুদ্ধ ভাই শুনুন না।